মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার এই লাইনটি প্রথমে মাথায় আসে এই ঘটনার নৃশংস বিবরণ পড়তে গিয়ে। ঘটনাটি জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ অনেকগুলো বছর। 30শে জানুয়ারি সাল 1954। ভোর প্রায় 5:30। রাসবিহারী থেকে চেতলার দিকে যেতে ডান হাতে কালীঘাটের বাস্তুহারা বাজার। এই সময় বাজারের সাফাই কর্মীদের বেশিরভাগই বাজার সাফসুত্র করতে ব্যস্ত হয়ে পড়েন। এমন সময় এমনই একজন কর্মীর প্রথম চোখে পড়ল কাগজের কয়েকটি মোড়ক পড়ে রয়েছে কেওড়াতলা শ্মশানের কাছে একটি শৌচালয়ের কাছে। কত কিছুই তো চারিদিকে পড়ে থাকে, কিন্তু এ তো অন্য জিনিস, প্রথম দর্শনেই আঁতকে ওঠার মতো। নারকেল দড়ি দিয়ে বাঁধা কাগজের মোড়কগুলোর ছেঁড়া অংশ দিয়ে যেটুকু দৃশ্যমান, তাতে বুঝতে অসুবিধে হয় না এই অংশ মানব দেহের। এক মুহূর্ত দেরি না করে খবর গেল টালিগঞ্জ থানায়। পুলিশ এসে খুলতে থাকলো একের পর এক মোড়ক। বেরোলো 2 হাতের টুকরো টুকরো খণ্ড, বাহুমূল থেকে কনুই, কনুই থেকে আঙুল ছিন্ন ভিন্ন। কাগজের মোড়কটিও দেখা হলো খুঁটিয়ে 21শে নভেম্বরের যুগান্তর। একই দিনে দুপুরবেলা কালীঘাট পার্কের দারোয়ান আবিষ্কার করলো 4টে কাগজের মোড়ক বাঁধা ওই নারকেল দড়ি দিয়েই। আবার খবর গেল থানায়। পুলিশ এসে মোড়ক খুলে দেখলেন একটি মোড়কে হাঁটু থেকে কাটা 2টি পায়ের অংশ, দ্বিতীয়টিতে নারী শরীরের উপরিভাগ ত্রিখণ্ডিত অবস্থায়, 3 নম্বর মোড়কে ধর থেকে আলাদা করে দেওয়া মাথা, নাক কান ঠোঁট চুলবিহীন, মুখের চামড়া চেঁচে তুলে নেওয়া হয়েছে, বিকৃত করে দেওয়া হয়েছে মুখাবয়ব, মাত্র কয়েক গাছি চুল লেগে রয়েছে কপালের উপর। কিন্তু এখানেই শেষ নয়, শেষ মোড়কটিতে মিলল একটি ভ্রূণ। এক দর্শনেই বোঝা যায় পৃথিবীর আলো দেখার আর বেশি দেরি ছিল না। 4টে মোড়কই দেখা গেল যুগান্তরের। 21শে নভেম্বর 1953, 10ই জানুয়ারি 1954, 25শে জানুয়ারি 1954 ও 26শে জানুয়ারি 1954। পার্কের চিরুনি তল্লাশিতে পাওয়া গেল আরও 2টি মোড়ক, যার ভিতর থেকে বেরোলো 2 উরুর টুকরো টুকরো অংশ। মোড়ার জন্য ব্যবহৃত কাগজ সেই যুগান্তর। নমস্কার, আমি ডায়না, আর আপনারা দেখছেন দ্য শ্যাডো বক্স। আজ আমরা কথা বলবো বেলা রানী দত্ত হত্যা মামলা নিয়ে, যা সেই সময় তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল তৎকালীন সমাজে। আর শুধু তৎকালীন সমাজ নয়, এই ঘটনার নৃশংসতা আজও আমাদের শিহরিত করে। 27শে ফেব্রুয়ারি মধ্যরাত অতিক্রান্ত। লালবাজারের গোয়েন্দা বিভাগের ইন্টারোগেশন রুমে লাগাতার জেরায় ধুঁকছেন মধ্য 30-এর এক যুবক। অবলীলায় সব অভিযোগ অস্বীকার করেছেন শুরুর কয়েক ঘন্টায়। প্রথম দিকের ভাঙবো তবু মচকাবোনা ভাবটা একসময় কমতে শুরু করেছে। স্নায়ু যে দুর্বল হয়ে আসছে তা জানান দিচ্ছে কপালের শ্বেতবিন্দু। সমরেন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ওসি হোমিসাইড, তিনি বুঝলেন কাঙ্ক্ষিত স্বীকারোক্তি আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং হলো তাই। হাও হাও করে কাঁদতে কাঁদতে অপরাধী স্বীকার করলো, আমিই মেরেছি ওকে স্যার, কেটে ফেলে দিয়েছি টুকরো টুকরো করে, এছাড়া আর উপায় ছিল না। বেলা রানী দত্ত হত্যা মামলা, টালিগঞ্জ থানা, কেস নম্বর 116, তারিখ 31/1/1954, খুন ও প্রমাণ লোপাট 302/201 আইপিসি। সাম্প্রতিক অতীতে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু সেই সদ্য স্বাধীনোত্তর সময়ে এমন কেস কলকাতার কেন, দেশের অন্যত্র বা বিদেশেও ঘটেছিল কিনা সন্দেহ। বিরলের মধ্যে বিরলতম হিসেবে এই মামলার চিরস্থায়ী স্থান নির্দিষ্ট হয়ে গিয়েছে অপরাধ গবেষণার ইতিহাসে। জবানবন্দি তো হলো, কিন্তু এই অজ্ঞাত পরিচয় লাশের খুনি কি এত সহজে নাগালে এসেছিল পুলিশের? স্বাভাবিকভাবেই উত্তর না। তাহলে কিভাবে মিলল কিনারা? আসলে কথাই বলে না, মানুষ চাইলে কি না পারে, মন থেকে চাইলে সবকিছুই সম্ভব। ময়না তদন্ত হলো 31শে জানুয়ারি। পচন ক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গেছে। 7-8 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে খণ্ডিত দেহ জোড়া লাগানোর পর পূর্ণ বয়স্কা নারী শরীরের একটা রূপ নিল মৃতদেহ। মৃতদেহের 2টি বিশেষত্ব নজরে এলো। 1, 2টি পায়েরই পাতা অস্বাভাবিক লম্বা। 2, বাঁ উরুর ওপর একটি কাটা দাগ। যিনি পোস্টমর্টম করলেন তার বক্তব্য ছিল মৃত্যু ঘাড়ের কাছে ধারালো কিছুর আঘাতে হয়েছে, যা অ্যান্টিমর্টাম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। শরীরের বাকি আঘাত মৃত্যুর পর করা হয়েছে, পোস্টমর্টম ইনজুরিজ। কিন্তু আসল কাজ তখনও বাকি, মৃতদেহের শনাক্তকরণ। মুখ ক্ষত বিক্ষত, চামড়া বলতে কিছুই নেই। কে খুন হলেন সেটা না জানলে তদন্তে এগোনোর রাস্তা এক প্রকার বন্ধ।
শেষ চেষ্টা করতে খবর পাঠানো হলো ডাক্তার মুরারি মোহন মুখার্জির কাছে। তিনি কারনানি হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান। ডাক্তার মুখার্জির অক্লান্ত পরিশ্রমে মুখের আদল কিছুটা এলো বটে, তবে তা চিহ্নিতকরণের জন্য যথেষ্ট ছিল না, কারণ পচন ক্রিয়া বেশ ভালোভাবেই শুরু হয়ে গিয়েছিল। এখানে একটা কথা জানিয়ে রাখি, ভারতের ইতিহাসে অপরাধ তদন্তে সম্ভবত এই মামলাতেই প্রথম প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হওয়া। কলকাতা পুলিশের তরফে কোনো ত্রুটি রাখা হয়নি। সেই অবয়বের ছবি কাগজে ছাপানো হলো, যা তোলা হয়েছিল ময়নাতদন্তের পর, কিন্তু সামান্যতম খবরও এলো না। নীলরতন সরকার হাসপাতালের মর্গে প্রায় 20 দিন দেহ রাখার পর মৃতার কয়েক গাছি চুল ও হাতের, কোমরের, পায়ের, উরুর কিছু অস্থিমজ্জা সংরক্ষিত করে দেহের সৎকার্য করা হলো। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, প্রায় মাসখানেক গড়িয়ে গিয়েছে ঘটনার। তদন্তে কণা মাত্র অগ্রগতি হয়নি, কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার হাল ছাড়ার পাত্র ছিলেন না। কথাই বলে, ভাগ্য বীরেরই সহায় হয়। কৃপা দৃষ্টি দেয় আচম্বিতে, ঘটে যায় অভাবিত সমাপতন। যেমনটা হলো 25শে ফেব্রুয়ারির রাতে, রাত 9:30 থেকে 9:45 হবে তখন। কর্মব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরছিলেন সমরেন্দ্র, ক্লান্ত, অবসন্ন। ঠান্ডাও লেগেছে একটু, হালকা সর্দি কাশিতে বিব্রত। হঠাৎই খেয়াল হলো একটা কাশির ওষুধ কিনে নিয়ে গেলে মন্দ হয় না। রসা রোডের কাছাকাছি এসে চোখে পড়ল প্রায় পাশাপাশি দুটো ওষুধের দোকান। একটার ঝাঁপ ফেলছে কর্মচারী, রয়্যাল মেডিকেল স্টোর, পাশেরটা খোলা, সাউথ ক্যালকাটা ফার্মেসি। গাড়ি দাঁড়ালো দোকানের সামনে। দোকানের অবস্থা যে খুব ভালো নয় তা দেখেই মালুম হয়। পুলিশের গাড়ি থেকে খদ্দের নামতে দেখে সামান্য নড়ে চড়ে বসলেন কর্মচারী। অফিসার একটা কাশির ওষুধ চাইলেন, কিন্তু মিনিট খানিক দেখে শুনে কর্মচারী জানালেন, স্যার, জ্বর মাথা ব্যথার আছে, কাশির ওষুধ ছিল, স্টক শেষ। তা এমন দোকান খুলে রেখেছো কেন? বন্ধ করে দিলেই তো হয়। মালিক কোথায় তোমার? মালিক তো স্যার মাসখানেক হলো আসছেন না। সেজন্যই এই অবস্থা দোকানের। কি নাম মালিকের? দোকানটা তুলে দিতে বলে দিও। স্যার, বীরেন দত্ত। খবর পাঠিয়েছেন, বাইরে আছেন। রোজ সন্ধেবেলা দোকানে বসতেন। এই প্রথম এতদিন ধরে দেখছি না। পাওয়া গেল না ওষুধ, কিন্তু সামান্য এগোনোর পরই গাড়ি থামালেন সমরেন্দ্র। দোকানের কর্মচারী কি বলল যেন? মালিক মাসখানেক ধরে আসছেন না? এই প্রথম এতদিন ধরে। সমরেন্দ্র যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাইয়ের তত্ত্বে ভরসা রাখতেন। মনের খচখচানি দূর করতে চালককে বললেন, যা তো আবার, দোকানের মালিকটার ঠিকানা জেনে আয়। জানা হলো 55/4/2 টার্ফ রোড। গেলেন, দেখলেন বীরেন দত্তর ঘর তালাবন্ধ। প্রতিবেশীদের থেকে জানলেন গত বেশ কয়েক বছর ধরে ওই ঘরেই বীরেন থাকেন স্ত্রী বেলাকে নিয়ে। একটি 6 বছরের ছেলেও আছে। জানুয়ারির শেষে সন্তান সম্ভবা বেলা ভর্তি হয়েছিলেন শিশু মঙ্গলে, এমনটাই তারা শুনেছিলেন বীরেনের কাছে। 30শে জানুয়ারির পর বীরেনকে তারা আর দেখেননি। ছেলেকে নিয়ে চলে গিয়েছে। বেলা দত্ত নামে কোনো সন্তান সম্ভবা যে 1 মাসে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি হননি, সেটা বার করতে লাগলো ঘন্টা 2। রহস্য আর পর্দানুসীন থাকলো না। আক্ষরিক অর্থেই ঝাঁপিয়ে পড়লেন হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। সোর্স লাগানো হলো একের পর এক। বীরেন দত্তর পারিবারিক ও ব্যবসায়িক ঠিকুজি কুষ্টির খোঁজখবর শুরু করার 24 ঘন্টার মধ্যেই খবর এলো বীরেনের নাকি হরিশ মুখার্জি রোডেও আস্তানা আছে একটা, যাতায়াত নিয়মিত। নজরদারি চালু হলো। 27শে ফেব্রুয়ারির ভোরে 102A হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি থেকে চাদর মুড়ি দিয়ে এক ভদ্রলোককে বেরোতে দেখা গেল। কেদার বোস লেনের মুখে আটকালো সাদা পোশাকের পুলিশ। আপনি কি বীরেন দত্ত? হ্যাঁ, কেন? বেলা দত্ত কি আপনার স্ত্রী? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? যা জানতে চাইছি উত্তর দিন। উনি কোথায়? লজ্জার কথা কি আর বলবো, বাড়ি ছেড়ে চলে গিয়েছে প্রেমিকের সঙ্গে। গাড়িতে উঠুন, আমরা লালবাজার থেকে আসছি, বাকি কথা ওখানেই হবে। অবশেষে পুলিশি জেরায় জেরবার হয়ে বীরেন দত্ত স্বীকার করে নিজের কুকীর্তির কথা। এবার আসি আসামির কথায়। বীরেন দত্ত, ডাকনাম বেচু, মাত্র 1 বছর বয়সে বাবা মাকে হারিয়েছিল। 2 দিদি আভা ও কনক, দুজনেই বিবাহিতা। বীরেন থাকতো ঠাকুমার কাছে। 8 বছর বয়সে বীরেনের খুড়তুতো ভাই জ্যোতিরিন্দ্র আর নবনী বীরেনকে কলকাতায় এনে স্কুলে ভর্তি করে দেয়। কিন্তু বীরেনের পড়াশোনায় মন ছিল না। দাদাদের শাসনে অতিষ্ঠ হয়ে সে চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে আভার শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে। জামাইবাবুর ছিল ওষুধের দোকান। দোকানে থেকে কাজ শিখতে শুরু করে বীরেন। শ্যালককে একটি ওষুধের দোকানও কিনে দেন জামাইবাবু। পরে খুড়তুতো দাদা নবনী বীরেনের 24 বছর বয়সে বীরেনকে নিয়ে যান নিজের বাড়িতে। এখানেই মস্ত ভুল করলেন তিনি।
একই বাড়িতে নবনীর কিশোরী মেয়ে কমলার সাথে বছর 24-এর যুবক থাকতে শুরু করলো। ফলস্বরূপ তাদের মধ্যে গড়ে উঠল এক অন্যরকম সম্পর্ক। কথায় বলে প্রেম অন্ধ। সত্যিই তাই, কিন্তু এই অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেননি অবনী। আর তাই কমলাকে নিয়ে বীরেন এক সময় উঠে এলো সদানন্দ রোডের এক বাড়িতে। কমলার নতুন নামকরণ হলো বেলা রানী দত্ত। নতুন সংসার শুরুর কয়েক বছরের মধ্যেই জন্ম নিল এক পুত্র সন্তান। নাম রাখা হলো বথীন্দ্রনাথ দত্ত, আদরের ডাক বোতন। কিন্তু শরীরের মোহ দিয়ে সংসার চলে না। বীরেনের ভালোবাসা খুব তাড়াতাড়ি বেলার ওপর থেকে উড়ে গেল এবং তাদের কোনো আইনি বিবাহ হয়নি। বেলার অনুরোধ সত্ত্বেও এই কথা এড়িয়ে গেছে বীরেন। এরপর গল্পে এলো নতুন চরিত্র। শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা সরোজ কান্তি বসুর মেয়ে মীরা। বীরেন আবার নতুন করে সম্পর্কে জড়ালো। 1948 সালে আইনি মতে বিয়ে হলো বীরেন আর মীরার। বেলার অগোচরে ঘটে গেল এত বড় ঘটনা। যদিও মীরা নিজেও ছিল অন্ধকারে, সে জানতে পারল না বীরেনের প্রথম স্ত্রী ও সন্তানের কথা। মীরার সাথে বীরেন সংসার শুরু করলো 102 হরিশ মুখার্জি রোডের এক বাড়িতে। টার্ফ রোড আর হরিশ মুখার্জি রোডের দূরত্ব খুব বেশি না হলেও দুজনের কেউই জানলো না বীরেনের এই দ্বৈত জীবনের কথা। সে দুপুরের খাওয়া সারত বেলার কাছে আর মীরাকে বলতো ক্যান্টিনে খাবে। রাতে থাকতো মীরার কাছে, বেলাকে দোকানের কাজের অজুহাত দেখিয়ে। এভাবেই দিন কাটছিল। তবে এত দোষের মধ্যে বীরেনের কিছু গুণও ছিল। ভালো অভিনয় করত বীরেন, যাতায়াত ছিল স্টুডিও পাড়ায়। মহানায়ক উত্তম কুমারের সাথে কামনা ছবিতেও অভিনয় করেছিল সে। এছাড়া বাকি ছবিগুলি নারী, মহাকাল, শুভদা, নিষ্কৃতি এবং পাপের পথে। সত্যিই পাপের পথে পা বাড়িয়েছিল বীরেন। জুয়া, মদ, মেয়ে মানুষ নিয়ে মত্ত থাকার কারণে ব্যবসায় হতে থাকলো ক্ষতি। সংসারে টান ধরল। দুটো সংসার চালানো তো মুখের কথা নয়। একটা সময় হাঁপিয়ে উঠল সে। এর মধ্যেই বেলা জানালো সে দ্বিতীয়বার সন্তান সম্ভবা। মীরার একটি কন্যা সন্তান হয়েছিল, তবে সে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি। বেলার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বীরেন আর খুশি হতে পারেনি, কারণ আবার খরচ বাড়বে। প্রথমে নিজের অনাগত সন্তানকে স্বীকার করতে চায়নি বীরেন। আঙুল তুলেছিল বেলার চরিত্রের দিকে, বলেছিল তার বাইরে যাওয়ার সুযোগের সৎ ব্যবহার করেছে বেলা। এই কথায় বেলা রেগে যায় এবং একটা সময় অশান্তি চরমে পৌঁছয় এবং বেলাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয় বীরেন। 27 জানুয়ারি 1954 দোকান থেকে ফিরে রাতের খাবার খেয়ে ঝগড়ার সময় রান্নাঘর থেকে বটি এনে কোপ বসায় বেলার ঘাড়ে। পাশের ঘরে বোতন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই ঘরে মৃত্যুর কোলে ঢলে পড়ে বেলা। আলমারির জামা কাপড় বার করে সেখানেই বেলার শরীর ঢুকিয়ে রাখে বীরেন। তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সেই ঘরে। সকালে উঠে বীরেন বোতনকে রেখে আসে বেলার পরিচিত পাড়ার এক দিদির কাছে। বোতন যাকে ডাকতো বেনু মাসি বলে। তাকে অনুরোধ করে বোতনকে কয়েকদিন তার কাছে রাখার ব্যবস্থা করে বীরেন। গভীর রাতে বেলাকে শিশু মঙ্গলে ভর্তি করতে হয়েছে এই কথা জানায়। বেনুও বোতনকে খুব ভালোবাসতেন, নিজের কাছেই তাকে রাখেন তিনি। এরপর বীরেন প্রতিদিনের মতো দোকানে চলে যায়। দোকানের জমানো কয়েকটি যুগান্তর পত্রিকা বাড়ি ফেরার সময় সে নিয়ে আসে। এরপর নিজের হাতে বেলার দেহ টুকরো টুকরো করে কেটে খবরের কাগজে মুড়ে নারকেল দড়ি দিয়ে বেঁধে আবার আলমারিতে সেগুলো ঢুকিয়ে রাখে বীরেন। রক্তের স্রোত বারবার ফিনাইল দিয়ে ধুয়ে মুছে সাফ করে বীরেন। তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সেই ঘরেই। পারিপার্শ্বিক প্রমাণের নিশ্চিদ্র বুনন এবং ফরেন্সিক পরীক্ষার তথ্যের চুলচেরা বিশ্লেষণের পর বীরেনকে ফাঁসির সাজা শোনালো আদালত। রায়ে পরিবর্তন হলো না হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও, প্রাণদণ্ড বহাল থাকলো। 1956 28 জানুয়ারির ভোরে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসিকার দেখা দিল নারকীয় অপরাধের কর্মফল রূপে। মনে হয় কিছু ঘটনা এমন থাকে যা গবেষণালব্ধ তথ্যের আজ্ঞাবহ নয়, যা জ্ঞান গর্ভ ব্যাখ্যার অতীত। শুনলেন তো, ভাবুন কোন তত্ত্বের ব্যাখ্যায় ধরা যায় বীরেন দত্ত রচিত নিধন নাট্য, সে যুগে যা পাশবিকতায় কল্পনাতীত এবং নৃশংসতায় নজিরবিহীন।